আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ উইকেন্ড থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কপিকল। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কপিকল খুবই কঠিন একটা টপিক। আমি চেষ্টা করব তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। কপিকল এমন এক ধরনের যন্ত্র বা এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে ভারী কোনো বস্তুকে খুব সহজেই উপরে তোলা যায়। কপিকলকে ইংরেজিতে পুলি বলে। কি বলে? পুলি বলে। কপিকলের বাস্তব উদাহরণ হলো ক্রেনের সাহায্যে ভারী মালামালকে নামানো, লিফটের ভেতরে যে দড়ি থাকে সেটাও কপিকলের অন্তর্ভুক্ত, কুয়া থেকে পানি উত্তোলন করা সেটাও কপিকলের অন্তর্ভুক্ত, তোমার স্কুলের পতাকা দণ্ডতে পতাকা যে তোলা হয় সেটাও কপিকলের অন্তর্ভুক্ত। কপিকলকে আমরা মূলত 5টা টাইপের ভিতর দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এই 5টা টাইপ থেকে কপিকলের যাবতীয় প্রশ্নগুলো তোমার মাধ্যমিক লেভেলে হয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম টপিক, ফ্যাক্ট 1। ফ্যাক্ট 1, শুরুতে আমরা যেটা শিখবো সেটা হলো ঘর্ষণহীন তল। অর্থাৎ এমন একটা তল বিবেচনা করব যেখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। ঘর্ষণ আবার কি? যে বল গতির বিপরীতে কাজ করে সেটাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। আশা করি তোমাদের এই জিনিসগুলো জানা। তাহলে চলো শুরু করি। ধরো যে এই একটা তল বা সারফেস, এটা হচ্ছে ঘর্ষণহীন একটা তল। ঘর্ষণহীন একটা তল, এই তলের উপরে একটা বস্তু ধরলাম, এটা হলো M1 ভরের একটা বস্তু, এবং এই জায়গাটুকুতে কপিকল ব্যবহার করা হয়েছে, এবং এইখানে আরো একটা বস্তু দিলাম, সেটা হলো M2 একটা বস্তু। শুরুতেই বলে রাখি যে এখানে M2 বস্তুর ভর M1 থেকে বেশি। অর্থাৎ এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটার ভর উপরের বস্তুটা থেকে বেশি। এখন আমরা কি বিবেচনা করলাম যে এই তলটা ফ্রিকশনলেস অর্থাৎ ঘর্ষণহীন একটা তল, এই সারফেসটা। এখন সচরাচর আমরা কি জানি যে বস্তুর ভর বা বস্তুর ওজন কি করে? অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারবো যে এটার যেহেতু ভর M2, তাহলে ওজন হচ্ছে W2, এবং W2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? M2G। এটা অবশ্যই নিচের দিকে কাজ করবে, এবং এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটারও ওজনটা কি করবে? নিচের দিকে কাজ করবে অবভিয়াসলি। এবং ঠিক সেম আরো একটা উপরের দিকে টান বল থাকবে বস্তুটার। আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সে কারণে ওজনটা কি হয়? নিচের দিকে আকৃষ্ট হয়। সেম আরেকটা টান বল কি করবে? উপরের দিকে বস্তুটাকে টেনে রাখবে। ফলে কি হবে? নিচের দিকে যে বল কাজ করবে উপরের দিকে সেম প্রতিক্রিয়া বল কাজ করবে বা রিফ্লেকশনাল ফোর্স কাজ করবে, যার কারণে কি হবে? বস্তুর ওজনটাও হবে নাকচ হয়ে যাবে, অর্থাৎ বস্তুর ওজন সেখানে কাজ করবে না। এখন ধরো যে এই বস্তুটা যেমন ওজন নিচের দিকে কাজ করছে, ঠিক সেম ভাবে এই যে সুতার টান বলটা কি করে? উপরের দিকে কাজ করে। আমরা ধরলাম টান বলটা হচ্ছে টি। টান বল কি? টি। এইখানেও এই বস্তুটাকে সুতাটা কি করবে? এই বরাবর অবশ্যই টেনে রাখবে। যেহেতু সুতা একটাই, তাহলে টান বলও কি হবে? একটাই হবে। বুঝতে পারছো কথাটুকু? তাহলে আমরা ধরলাম যে মনে করি সুতার টান টি। এখন এই জায়গাটুকুতে দেখো যে অভিকর্ষ ত্বরণের ফলে বস্তুর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন অবশ্যই এই যে টান বলটা রয়েছে এই টান বলের কারণে কি হবে? এই বস্তুটা এই বরাবর এই ত্বরণে অগ্রসর হবে। ঠিক সেম ত্বরণে M2 বস্তুটা কি হবে? নিচের দিকে পতিত হবে। কথা ক্লিয়ার? আমার সাথে থাকো, লাস্ট এই 30 বা 35 মিনিট আমার সাথে একটু মনোযোগ দিয়ে পড়ো, ইনশাআল্লাহ কপিকল তোমার কাছে সোজা মনে হবে। দেখো তো, এই বস্তুটা যদি এই ত্বরণে এই দিকে অগ্রসর হয়, তাহলে সেম ত্বরণে M2 বস্তুটা কি করবে? নিচের দিকে পতিত হবে। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি যে সিস্টেমের ত্বরণ ধরলাম এ। এখন আসো যে প্রথমে M2 বস্তুর জন্য, এই M2 বস্তুটার জন্য কি হবে? আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে F ইকুয়াল mE। এই সূত্র জানি কিনা? ওই সূত্রটা আমরা এখানে এবার অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো তো, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ভর প্রথম বস্তুটার ভর থেকে কি বেশি না? তাহলে ওজনটা কি হবে? নিচের দিকে বেশি কাজ করবে। তাহলে এখানে টান বল জিতবে নাকি ওজন জিতবে? অবশ্যই ওজনটা জিতবে, কারণ এটা যেহেতু নিচের দিকে বেশি ক্রিয়া করবে, বস্তুর ভরটা কি বেশি। এখন আসো, তাহলে আমরা এখানে এইটুকু অংশটুকুতে যদি লব্ধি বলটা চিন্তা করি,
লব্ধি বল তো পড়ছো নিশ্চয়। লব্ধি বল কি হয়, দুটা বল যদি বিপরীত দিকে কাজ করে তখন আমরা কি করি, লব্ধি বলটাকে মাইনাস করি না? তাহলে এখানে লব্ধি বলটা কি, ধরো যে জিনিসটুকু এরকম যে এই বস্তুটা তোমার নিচের দিকে যদি 20 নিউটন বলে পড়ছে, উপরের দিকে ওকে মনে করো 10 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে আমি যদি তোমাকে বলি যে বস্তুটার লব্ধি বলটুকু কত হলো, দুটা বল দুদিকে বিপরীত, তাহলে তুমি অবশ্যই বলবে যে বস্তুটা 10 নিউটন বলে নিচের দিকে পতিত হচ্ছে। এটা থেকে এটাকে কি করবা, মাইনাস করবা না? তাহলে আসো M2 বস্তুর জন্য আমরা কি করতে পারবো, M2G মাইনাস টান বল ইকুয়াল M2A। কি করলাম এই অংশটুকু দেখো তো, F বলতে এখানে কি বোঝায়, এই গোটা অংশটুকুতে M2 বস্তুটার জন্য F বলতে বা লব্ধি বল বলতে বোঝায় বস্তুর ক্রিয়ারত নিচের দিকে ওজন বল মাইনাস উপরের দিকে ক্রিয়াশীল টান বল। অর্থাৎ এই যে ওজন বলটা নিচের দিকে ছিল, টান বলটা উপরের দিকে ছিল, লব্ধি বল বলতে দুইটা কি করলাম, মাইনাস করে দিলাম। তারপরে কি হবে, ইকুয়ালস কি হবে, MA হবে না? MA, M বলতে কত M2, A বলতে কত A। বুঝতে পারছো কথা? অর্থাৎ F ইজ ইকুয়াল MA। ক্লিয়ার? এটুকু এই অংশটুকু দিলাম আমরা 1 নং সমীকরণ। সেম ভাবে M1 বস্তুর জন্য, এমন বস্তুর জন্য কি হবে দেখো, আমি পূর্বেই বলেছি যে যে একটা ক্রিয়াবল নিচের দিকে কাজ করছে ওজন বলটা, ঠিক সেম প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করছে। যেহেতু তল ভেদ করে বস্তুর ওজনটা আর নিচের দিকে যাইতে পারবে না, তাহলে ওজনটা কি হবে, নাকচ হয়ে যাবে অবশ্যই। তাহলে এখানে কোন বলটা জিতবে, এখানে অবশ্যই শুধুমাত্র টান বলটা ক্রিয়া করবে। টান বলটা ক্রিয়া করবে কি, তাহলে এখানে F বলতে এখন কি, F বলতে এখন হচ্ছে এই টান বল, F বলতে কে টান বল। তাহলে আমরা এটার জন্য লিখতে পারবো না, T ইজ ইকুয়াল M1A, F ইকুয়াল M, লিখতে পারবো? ওকে, তাহলে এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন কি করা যায়, এখন আমরা টি এর মান যদি 1 নং এ বসাই দিই, তাহলে আমরা কাকে পাবো, সিস্টেমের ত্বরণটাকে বের করতে পারবো। টি দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে দেখো তো যে টি এর মান 1 নং এ বসাই, তাহলে কি হবে, M2G মাইনাস টি, টি এর পরিবর্তে আমরা এখানে বসালাম M1A ইজ ইকুয়াল হচ্ছে M2A। তাহলে এবার কি পাবো, M2G ইকুয়াল M1A প্লাস M2A। সরাই নিয়ে আসলাম বা ওই পাশে M21 এ দ্বারা গুণ করলাম, যোগ করে দিলাম। এরপর এখান থেকে কি পাবো, M2G এ পাশে A কমন, তাহলে হবে M1 প্লাস M2। পরবর্তীতে কি আসবে, A ইকুয়াল M2G ডিভাইডেড M1 প্লাস M2। এই অবস্থায় ঘর্ষণহীন কোনো তলে দুটো বস্তু যদি কপিকল দ্বারা সংযুক্ত থাকে, তাহলে ওই বস্তু ওই সিস্টেমের ত্বরণ হবে A ইকুয়াল M2G ডিভাইডেড M1 প্লাস M2। শর্তটা কি হলো, যে কোনো একটা বস্তুর ভর বেশি হবে, একটা বস্তুর ভর কম হবে। আমরা বেশি বস্তুর ভরটাকে তুলনা করছি M দিয়ে M2 দ্বারা, আর কম বস্তুর ভরটাকে দিছি M1 দ্বারা। ক্লিয়ার এটুকু? তাহলে এখন যদি তোমাকে বলে সিস্টেমটাতে সুতার টান বলটা কত, তাহলে টান বলটা কি, অবশ্যই এইখানে কোন বস্তুটা নিচের দিকে পতিত হবে, M1 বস্তু না M2 বস্তু, অবশ্যই M2 বস্তু। তাহলে আমরা কি করব, এর মানটাকে 1 নং সমীকরণে বসাই দিব। 1 নং হতে, 1 নং হতে কি পাবো, M2G মাইনাস T ইকুয়াল M2A। তাহলে T ইকুয়াল M2A M2G মাইনাস M2A। এখান থেকে কমন যায় M2, তাহলে কত হবে, G মাইনাস A। তাহলে এক্ষেত্রে সুতার টান বলটা কত হবে, M2 ইন্টু G মাইনাস A। G বলতে কে, অভিকর্ষ ত্বরণ, মান কত 9.8 ms ইনভার্স 2। তাহলে আমরা যদি ত্বরণ বের করি, এখানে মান বসালে সুতার টান পাবো। এখন তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এখানে টান ত্বরণের মান বসাও, তাহলে কি করতে পারবা, T ইকুয়ালস M2 G মাইনাস A বলতে কত, M2G ডিভাইডেড M1 প্লাস M2। তাহলে M2, তাহলে M1G মাইনাস প্লাস M2G মাইনাস M2G ডিভাইডেড M1 প্লাস M2। কি করলাম, M1 প্লাস M2 কে লসাগু করে দিলাম, এই অংশ ক্যান্সেল। তাহলে কি হবে, M1 M2G ডিভাইডেড M1 প্লাস M2। তাহলে সুতরাং টান বল T ইজ ইকুয়াল টু M1 প্লাস M2G ডিভাইডেড M1 প্লাস M2। এ হলো ঘর্ষণহীন তলে অপিকল দ্বারা সংযুক্ত দুটি বস্তুর প্রথমত হচ্ছে ত্বরণের মান, সিস্টেমের ত্বরণ, দ্বিতীয়টা হলো সুতার টান বলের মান। আশা করছি এখান থেকে যদি কোনো প্রশ্ন পড়ে ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে না, এই দুইটা সূত্র মনে রাখবা, তাহলে অ্যান্সার। তুমি যদি চাও যে তুমি সুন্দর মতো করে চিত্র সাজাই এইভাবে ডিটেলস করে দিবা, তাও হবে। যদি মান ধরে নিয়ে সূত্র প্রয়োগ করে অংশ করো, তাও হবে।
তাহলে ঘর্ষণহীন কোনো তলে দুটি বস্তুর অপিকল দ্বারা সংযুক্ত হলে ত্বরণের মান হচ্ছে a ইকুয়াল m2g ডিভাইডেড m1 প্লাস m2। সুতরাং টান বল হচ্ছে m1 m2g ডিভাইডেড m1 প্লাস m2। বোঝা গেছে কথা? এখন যদি তোমাকে বলে যে এই তলটাতে আমরা একটা ঘর্ষণ দেব, তলে যদি ঘর্ষণ থাকে তখন কি করবা? এখন ধরো যে তলে যদি ঘর্ষণ সংযুক্ত করে তাহলে অবশ্যই কি হবে? ঘর্ষণ কোন দিকে কাজ করবে? গতির বিপরীতে কাজ করবে, অবশ্যই গতির বিপরীতে কাজ করবে। এখন ঘর্ষণ ধরলাম যে এইখানে ঘর্ষণ আছে, কি আছে? ঘর্ষণ আছে। এবার যদি ঘর্ষণ থাকে তাহলে কি করবা? এটুকু বোঝা গেছে? তাহলে চলো এটুকুকে এবার আমরা করি। এবার যদি এই অংশটাতে ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? অবশ্যই গতির বিপরীতে কাজ করবে। তাহলে টান বল যদি এদিকে কাজ করে অবশ্যই ঘর্ষণটা তার বিপরীত দিকে ফ্রিকশন বল কাজ করবে, কাজ করবে। ধরলাম যে এখানে ঘর্ষণ সহ মাইক্রো ইজ ইকুয়াল টু 0.2 একটা মান দেওয়া আছে, সাপোজ ধর ঘর্ষণ সহগ। তুমি ঘর্ষণ সহগ থেকে কি করতে পারবা? ঘর্ষণ সহগ থেকে অবশ্যই তুমি কি জানো? ঘর্ষণ সহগ মাইক্রো ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল ডিভাইডেড আর বা ওজন, এটা দিয়ে কাজ করতে পারবা। আবার এটাকে আমরা কি লিখতে পারি? ঘর্ষণ সহগ মাইক্রো ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড এমজি। এই অংশটুকু কি লেখা যাবে না? যাবে। তাহলে এখন ঘর্ষণ যদি কাজ করে তাহলে দেখো তো, ঘর্ষণ যদি কাজ করে m2 বস্তুর জন্য, এই m2 বস্তুটার জন্য যে লব্ধি বল বা F equals to ma, এটার তো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা যা ছিল তাই তো থাকবে। তাহলে পরিবর্তনটা হবে কোথায়? পরিবর্তনটা হবে m1 বস্তুটাতে, কারণ যেহেতু এখানে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে? গতির বিপরীতে কাজ করে। তাহলে তুমি এবার কি করবা? m1 বস্তুর জন্য, m1 বস্তুর জন্য দেখো তো এখানে এবার লব্ধি বলটা কত? এখানে লব্ধি বলটা হলো টান বল যদি এই বরাবর কাজ করে, ফ্রিকশন বল যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে লব্ধি বলটা কি হবে? মাইনাস করতে হবে না? কি থেকে মাইনাস করবা? কি থেকে মাইনাস করবা? টি থেকে এফ কে মাইনাস ইকুয়াল কত হবে? m1 a হবে। এটা 1 নং সমীকরণ ছিল, এটা ছিল 2 নং সমীকরণ। ক্লিয়ার? এটুকু কি করলাম? এইটুকুতে লব্ধি বল কাজ করলাম, যেহেতু দুইটা বল দুই দিকে কাজ করছে, টান বল দিকে, ফ্রিকশন বল বিপরীত দিকে, তাহলে লব্ধি বল কি হবে? টি মাইনাস এফ। এবার তুমি এখান থেকে কি করবা? 1 নং ও 2 নং সিম্পলি বিয়োগ করো। 1 নং ও 2 নং কি করি? সিম্পলি যোগ করি, যোগ করি। তাহলে কি আসবে? m2g মাইনাস টি প্লাস টি মাইনাস এফ ইকুয়াল m2a প্লাস m1a। কি করলাম? বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তাহলে এখানে কি হবে? টি এবং টি ক্যান্সেল। তাহলে এই জায়গা থেকে আসলো m2g মাইনাস এফ ইকুয়াল a ইন্টু m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ত্বরণ a ইকুয়াল m2g মাইনাস এফ ডিভাইডেড m1 প্লাস m2। দেখো তো ত্বরণের সূত্র এবার এটা আসে কিনা? তাহলে এই জায়গাতে কি হলো? এই জায়গাতে কি হলো? ঘর্ষণ বল যখন থাকবে, ফ্রিকশন ফোর্স যখন থাকবে, তখন তোমার ত্বরণের সূত্র হবে এটা। কারণ ঘর্ষণ সবসময় কি করে? গতির বিপরীত দিকে কাজ করে। বোঝা গেছে কথা? তাহলে এখন তুমি এই জায়গাটুকুতে কি করতে পারো? এই জায়গাটুকুতে a ইকুয়াল m2g মাইনাস, দেখো তো ঘর্ষণ f এর পরিবর্তে কি লেখা যাবে? f ইকুয়াল টু মাইক্রো mg ডিভাইডেড m1 প্লাস m2। এখন কথা হচ্ছে এই যে ঘর্ষণটা আছে কোন বস্তুটার সাথে? m1 না m2? m1 এর সাথে আছে, তাহলে এটা কি হবে? উপরের অংশটা থেকে কোন জিনিসটা কমন? জি কমন। তাহলে কি হবে? m2 মাইনাস মাইক্রো m1 ডিভাইডেড m1 প্লাস m2। ঘর্ষণ থাকলে ত্বরণের সূত্র তুমি নিচেরটাও বের করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা। কারণ যদি ঘর্ষণ বল ডিরেক্ট দেওয়া থাকে তাহলে এই সূত্র, যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে তাহলে এই সূত্র। তুমি চাইলে ঘর্ষণ সহগ ব্যবহার করে মান বের করে ফেলতে পারো। কথাটুকু ক্লিয়ার? ওকে। তাহলে এবার টান বলটা তোমরা বের করতে পারো। এর মানটা কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাই দিবা। তাহলে দেখো তো আমরা কি করতে পারি? 1 নং হতে 1 নং, এবার আমরা কি করব? ঘর্ষণ যুক্ত তল, এটা ঘর্ষণ যুক্ত তল। 1 নং হতে কি পাবো? দেখো তো টি ইকুয়াল m2g মাইনাস m2a। এখান থেকে m2 কমন, g মাইনাস a। তাহলে কি হবে? m2g মাইনাস m2g মাইনাস f ডিভাইডেড m1 প্লাস m2। কি করলাম? এই মানটাকে এই সমীকরণটাতে নিয়ে বসাই দিলাম। তাহলে এবার এখান থেকে কি করা যায়? দেখো তো m2 রাখলাম, এই অংশটুকুতে m1 প্লাস m2 বসাবো। তাহলে কি হবে? m1g মাইনাস m2g মাইনাস m2g মাইনাস f। তাহলে m2g
এম টু জি ক্যান্সেল, তাহলে এবার কি হবে, তাহলে হবে এম টু ইন্টু এম ওয়ান জি মাইনাস এফ ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু। এটা হবে কি সুতার টান বল হবে। কখন এই টান বলটা কখন কাজ করবে, যখন ঘর্ষণযুক্ত তল থাকবে, অর্থাৎ গতির বিপরীতে আরেকটা যখন ফ্রিকশন বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে, তখন এই টান বল, তখনই ত্বরণ। বুঝতে পারছো কথা? দুইটা টাইপ, এটা হলো টাইপ টু। দেখি টাইপ টু, প্রথম টাইপটা ছিল কি ঘর্ষণহীন তলে, পরেরটা হলো কি ঘর্ষণ যুক্ত তলে। বারবার বলছি, যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে তুমি চাইলে এই সূত্র ব্যবহার করতে পারো, তুমি চাইলে ঘর্ষণ সহগ থেকে ফ্রিকশন বল বা ঘর্ষণ বলটা বের করতে পারো, তারপরে সূত্রটা বসাইতে পারো। কথা কি বোঝা গেছে? বুঝতে পারছো? ইজি কিনা বলো, এই দুইটা টপিক ইজি কিনা? এখান থেকে যে কোনো প্রশ্ন যেভাবেই তো, তোমার যদি টপিক ক্লিয়ার থাকে, বেসিক যদি ক্লিয়ার থাকে, অ্যান্সার করাটা ইজি। ইনশাআল্লাহ তোমরা পারবা, একটু মনোযোগ দিয়ে বুঝো, মনোযোগ দিয়ে পড়ো, পারবা। বুঝতে পারছো? এবার চলো আমরা যাই পরবর্তী টপিক। তাহলে এবার চলো 3 নম্বর টপিক নিয়ে আলোচনা করি, ফেট ফ্রি। ঝুলন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় যদি থাকে, এবার কোনো তলের উপর কোনো বস্তু থাকবে না, এবার কি হবে, এবার ঝুলন্ত অবস্থায় থাকবে। ধরলাম যে এটা একটা সারফেস, এটা একটা তল। এখানে এখানে এম টু হলো বড়, এম ওয়ান হলো ছোট, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর বেশি, প্রথম বস্তুর ভর কম। তাহলে চল কি হবে, দেখো তো এই বস্তুটার ওজনটা কি হবে, নিচের দিকে কাজ করবে, W1 ইজ ইকুয়াল M1G, নিচের দিকে কাজ করবে। দ্বিতীয় বস্তুটার ওজন কোথায় কাজ করবে, নিচের দিকে কাজ করবে, M2G কাজ করবে কিনা? আর আমরা জানি বস্তুর ওজন কি হয়, অভিকর্ষ ত্বরণের ফলে পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। তাহলে এই টান বলটা কি হবে, এবার আবার কাজ করবে, এই টান বলটা কি হবে, উপরের দিকে কাজ করবে। দুইটা টান বল কি উপরের দিকে কাজ করবে না? তাহলে আমরা ধরলাম যে এটা হলো সুতার টান, এটা কি সুতার টান, সুতার টান টি। তাহলে এখানেও সুতার টান কি কাজ করবে, টি কাজ করবে। এখন দেখো তো এই যে ভারী বস্তুটা যখন নিচের দিকে পড়বে, অবশ্যই কি হবে, এই বস্তুটা উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে যদি ওঠে বস্তুর বেগটার পরিবর্তন হবে কিনা, আর বেগের যদি পরিবর্তন হয় তাহলে ওখানে ত্বরণ থাকবে কিনা বলতো, ত্বরণ থাকবে। তাহলে এই বস্তুটা যদি উপরের দিকে এ ত্বরণে উঠে, তাহলে এই বস্তুটা কি হবে, নিচের দিকে ওই সেম ত্বরণে কি করবে, নিচের দিকে নামবে, নামবে কিনা? তাহলে আমরা আগের মতোই ধরে নিলাম যে মনে করি সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ এ, সুতার টান টি থাকবে, সুতার টান টি। এখন দেখো তো প্রথম অবস্থার মতো M2 বস্তুর জন্য এই বেলায় কি হবে, আবার দেখো তো কে জিতবে এখানে। ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে, টান বল যদি উপরের দিকে ক্রিয়া করে, লব্ধি বলটা কি হবে, বেশি থেকে কমটা কি হবে, বিয়োগ করতে হবে। তাহলে M2 বস্তুর জন্য আমরা কি পাবো, M2G মাইনাস টান বল ইকুয়াল কি হবে, M2A হবে, হবে কিনা? এখানে কিন্তু ঘর্ষণ নেই, এখানে কিন্তু ঘর্ষণ নাই, ঝুলন্ত অবস্থায় ঘর্ষণহীন। এবার বোঝা গেছে কথাটা? তাহলে এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। M1 বস্তুর জন্য কি হবে দেখো তো, M1 বস্তুর জন্য এবার এখানে কে জিতবে, কথা বুঝো। এবার এখানে জিতবেটাকে, টান বলটা উপরের দিকে কাজ করছে, বস্তুর ওজনটাও কম, তাহলে জিতবে কে, টান বল জিতবে না? টান বল যদি জিতে যায়, টান বলটা যদি জিতে যায়, তাহলে আমরা কি করব, টান বল থেকে বস্তুর ওজনটাকে মাইনাস করব, ইকুয়াল কি হবে, M1A হবে, অর্থাৎ F ইজ ইকুয়াল MA। এই জায়গাটুকুতে অনেকের খটকা যে ভাই এটা মাইনাস কেন করলাম, বারবার বলছি ওটা কি লব্ধি বল, তোমার সূত্রটা কি, তুমি সূত্র জানো F ইজ ইকুয়াল MA, কোত্থেকে জানো এটা, বল অধ্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, করছো কিনা এগুলা? তাইলে এখন এই জিনিসটা যদি উপরের দিকে কাজ করে, এটা যদি নিচের দিকে কাজ করে, লব্ধি বলটা কি হবে, মাইনাস হবে না? বড়টা থেকে ছোটটা কি করা লাগে, বিয়োগ করা লাগে না? ওই কাজটুকু এখানে করছি বাবা, F ইকুয়াল MA। বুঝতে পারছো কথা? ওকে, তাহলে এটা গেল আমার 2 নং সমীকরণ। এবার আমরা কি করব, সিম্পলি 1 নং 2 নং যোগ করে দিব। 1 নং যোগ 2 নং হতে পারে, কি করব, যোগ করব। তাহলে দেখো তো কি লেখা যাবে, বাম পক্ষের যোগ বাম পক্ষে, M2G মাইনাস টি প্লাস টি মাইনাস M1G ইকুয়াল M2A প্লাস
m1a আসবে এটুকু। বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করলাম, এখানে টি এবং টি ক্যান্সেল। এইটুকু থেকে কি হয়, কি কমন যায়, জি কমন। তাহলে কি হবে m2 মাইনাস m1, এখান থেকে কে a কমন, m1 প্লাস m2 বা m2 প্লাস m1 তুমি যাই রাখো না কেন। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, অতএব ত্বরণ a ইকুয়াল g ইন্টু m2 মাইনাস m1 ডিভাইডেড m1 প্লাস m2। এবার সিস্টেমের ত্বরণের মানটা কি আসবে, এটা আসবে। কখন, যখন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে এবং এখানে কোনো ফ্রিকশন বল কাজ করবে না। বুঝতে পারছো কথাটুকু? এই চিত্রের মতো করে যখন বস্তুগুলো থাকবে তখন ত্বরণ হচ্ছে এটা। বুঝতে পারছো কথাটুকু? তাহলে আমাদের যদি এখান থেকে প্রশ্ন করে যে দুটা বস্তু ঝুলানো আছে, একটার ভর 10 কেজি আর একটার ভর 20 কেজি, তাহলে এদের যে বস্তুটার ভর 20 কেজি সেটা কত ত্বরণে পতিত হবে বা কত ত্বরণে পড়বে, বের করতে পারবো না? পারবো কিনা? আমি শেষে একটা ম্যাথ তোমাদের করে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে ধারণা আসবে আরো। তাহলে এখান থেকে এবার যদি আমাকে সুতার টান বল বের করতে বলে, সুতার টান বলটা যদি বের করতে বলে তাহলে আমরা কি করবো, টান বলটা যদি বের করতে বলে আবার কি করবা, 1 নং সমীকরণে বসাই দিবা। বুঝতে পারছো কথাটুকু? 1 নং সমীকরণে কি করবো, 1 নং সমীকরণে বসাই দিবা। দেখো এমন বস্তুর জন্য আমরা যে টান বলটা বের করি, এটার জন্য কি করবা, এখানে ত্বরণের মান বসাবা, টান বল বের হবে। ক্যালকুলেশন করতে পারবা না নিজে নিজে? পারবা। এটুকু যদি ক্লিয়ার হয় তুমি ক্যালকুলেশন করতে পারবা। দেখো কি করা যায়, m1 ভরের জন্য t ইকুয়াল, এটা যদি সরাই দিই তাহলে কি হবে, m1a প্লাস m1g, তাহলে m1 কমন, a প্লাস g হবে। ওকে, তাহলে এবার m1 থাকলো, এর মান কত, এর মান g ইন্টু m2 মাইনাস m1 প্লাস g ডিভাইডেড m1 প্লাস m2, পরে কি হবে m1 প্লাস m2 বসাবো। তাহলে এখানে কি হবে m2g গুণ মাইনাস m1g প্লাস m1g প্লাস m2g, লসাগু করলে এরকম আসবে না? পরের লাইনে কি হবে, m1g m1g ক্যান্সেল, এটুকু কি ছিল m1, তাহলে উপরে কি হলো, একটা m2g আর একটা m2g, কয়টা m2g, দুইটা, তার সাথে আবার একটা m1 গুণ আছে, তাহলে 2m1 m2g ডিভাইডেড m1 প্লাস m2। এটা কার মান, এটা হচ্ছে m1 ভরের জন্য সুতার টান বলের মান। কার মান, সুতার টান বলের মান। কথা কি বোঝা গেছে? পারবো না বের করতে? এখন যদি এই অবস্থাতে, কি এই অবস্থাতেই যদি বাবা দেখো তো, এবার যদি তোমার এই ঝুলন্ত অবস্থায় বলে যে না এখানে আমার একটা ফ্রিকশন বল আছে, কি আছে, ঝুলন্ত অবস্থাতে তোমাকে যদি বলে যে আমার এখানে একটা ফ্রিকশন বল কাজ করবে, তখন তুমি কি করবা, ফ্রিকশন বল যদি কাজ করে কোন দিকে কাজ করবে, ফ্রিকশন বলটা গতির বিপরীতে কাজ করবে না? তাইলে দেখো তো, যদি ফ্রিকশন বল কাজ করে, আগেরটা আমরা কি করছিলাম, ত্বরণের বেলায় মাইনাস এফ করছিলাম না, করছিলাম কিনা? টাইপ 4 যদি আমি তোমাকে বলি ফ্যাক্ট 4, দেখো তো ফ্যাক্ট 4 এ কি হবে, তাহলে ফ্যাক্ট 4 কি হবে, ফ্যাক্ট 4 এ এই যে ত্বরণ আছে, ত্বরণ কি আছে, a ইকুয়াল, যদি গুণ করে দিই m2g মাইনাস m1g ডিভাইডেড m1 প্লাস m2, আসবে এরকম, আসবে। তাহলে এবার আমরা কি করবো, ফ্রিকশন বলটা জাস্ট এখানে খালি বিয়োগ করি, তাহলে কি হবে, ঝুলন্ত অবস্থায় যদি থাকে সেখানে যদি ঘর্ষণ কাজ করে, ঘর্ষণ সহগই দেওয়া থাকলো, ঘর্ষণ সহগ তুমি কি জানো, মাইক্রো ইকুয়াল এফ ডিভাইডেড আর ইকুয়াল এফ ডিভাইডেড আর মানে কি mg, তাহলে এখান থেকে তুমি কি পাবা, এফ ইকুয়াল মাইক্রো mg, পাবা কিনা এটা বলো তো, পাবা। তাহলে এখানে মান বসাই দিতে পারবো। যদি টান বল বের করতে বলে, টানের বেলায় আমরা কি করছিলাম, এখানে মাইনাস করছিলাম না, তাহলে এবারও কি করবা, টান বলটাতে কি করবা, মাইনাস বসাই দিবা, মাইনাস এফ বা ঘর্ষণ বলটাকে মাইনাস করে দিবা। বুঝা গেছে? 4টা টপিক, 2টা বস্তু রিলেটেড, যদি ঝুলন্ত অবস্থায় থাকে, যদি ঘর্ষণহীন তলে থাকে, তাহলে আমরা এইভাবে নির্ণয় করবো। আশা করছি তোমাদের কাছে 4টা টপিকই ক্লিয়ার। এবারে আসো কপি কলের লাস্ট এন্ড ফাইনাল টপিক, টপিক নাম্বার 5। কি, এবার যদি 3টা বস্তু থাকে একসাথে, এতক্ষণ আমরা কি বললাম, ঘর্ষণহীন করলাম, ঘর্ষণ যুক্ত করলাম, কয়টা বস্তু নিয়ে, 2টা মাত্র বস্তু নিয়ে করছি বাবা। এবার আমাদের কয়টা বস্তু, 3টা বস্তু থাকবে। বলে রাখি যে এবার এবার কি হবে, এবার এখানে m1 বস্তুর ভরটা m2 থেকে বড়, আবার m2 বস্তুর ভরটা m3 থেকে বড়। 3টা বস্তু
কপিকল দ্বারা সংযুক্ত আছে। একটা কোথায় আছে, একটা তলের উপরে আছে, হইতে পারে ঘর্ষণযুক্ত, হইতে পারে ঘর্ষণহীন। ঘর্ষণযুক্ত থাকলে আমরা কি করি, মাইনাস এফ করি, ঘর্ষণ না থাকলে এফ এর কোনো কাজই নেই। বুঝতে পারছো কথাটুকু? তাই আসো যে এইভাবে যদি থাকে, আমরা কি জানি যে বস্তুর ওজনটা কোন দিকে কাজ করবে বাবা, বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে m1g, w1 ইজ ইকুয়াল, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে বাবা, এটা কাজ করবে m2g, কোন দিকে কাজ করবে w2, নিচের দিকে কাজ করবে। বুঝছো কথা? তাহলে এই বস্তুটা কি হবে, এই বস্তুটা এই বরাবর m3g কাজ করবে কিনা বলো তো। আবার ঠিক সেম ভাবে একটা প্রতিক্রিয়া বল আর কি উপরের দিকে কাজ করবে না, তাইলে এখানে কি হবে, এখানে কি হবে, প্রথম প্রথম টপিকটার মতো কি বস্তুর ওজনটা নাকচ হয়ে যাবে কিনা, কথা বুঝছো? তাইলে এবার এই সুতার টান ধরলাম উপরের দিকে, এটা ধরলাম টি2, এই সুতার টান ধরলাম উপরে ধরলাম টি1। যেহেতু তিনটা বস্তু, সুতা হচ্ছে দুইটা, দুই দিক দিয়ে দুইটা সুতা, তার মানে কি টান বলগুলো ভিন্ন ভিন্ন হবে। কথা ক্লিয়ার? ওকে। তাহলে এই বস্তুটা দেখো তো, এই বস্তুটা উপরের দিকে যে ত্বরণে উঠবে সেম ত্বরণে এই বস্তুটা এই বরাবর আগাবে, এবং এই বস্তুটা যে ভারী আছে এটা কি হবে, সেম ত্বরণে নিচের দিকে পড়বে। সুতা আলাদা, টান বল আলাদা, কিন্তু সিস্টেমের ত্বরণ একই। কথা বুঝছো কথা? তাইলে আমরা এখানে এবার কি করলাম, সেম একই কাজ। মনে করি সিস্টেমের ত্বরণ, কিসের ত্বরণ, সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ এ, সুতার টান টি, দুইটা টান হতে পারে, একটা টি1 একটা টি2, দুটি আমরা বের করবো। কথা বুঝছো? ওকে। তাইলে এবার আসো তো, তাহলে এবার আমরা কি করব, m1 বস্তুর জন্য, কিসের জন্য, m1 বস্তুর জন্য, m1 বস্তুর জন্য কি হবে ভাই, দেখো সেই আগের কথা, এদিকে কিছু না, এইটাতে আসো, এইটাতে আসো, ওজন বেশি, নিচের দিকে কাজ করছে, টান বলটা উপরে, বেশি ওজন, তাহলে কি জিতবে, লব্ধি বলটা কি হবে, মাইনাস হবে না। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, তাহলে আমরা এখান থেকে করতে পারবো যে m1g থেকে টান বল বিয়োগ করলে m1a পাবো। তাহলে f ইজ ইকুয়াল ma। কয় নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। পরের বার কি হবে, m2 বস্তুর জন্য, m2 বস্তুর জন্য, m2 বস্তুর জন্য কি হবে দেখো তো, m2 বস্তুটার জন্য এবার এখানে কি হবে, ওজন কম, তার তুলনায় m1 এর তুলনায় টান বলটা উপরের দিকে বেশি, তাহলে কে জিতবে, টান বলটা জিতবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, t2 মাইনাস m2g ইজ ইকুয়াল হবে m2a। এটা দিলাম 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এবার আসো এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে দেখো তো, এই বরাবর কাজ করতেছে টি2, এই বরাবর কাজ করতেছে টি1, ওজনটা কি হয়ে গেছে, নিচের দিকে ক্রিয়াবল, উপরের দিকে প্রতিক্রিয়া বল, ওজন নাকচ। তাহলে এখানে আছে কি টি1 এবং টি2। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে জিতবে কি, কে জিতবে বলতো, যে টানটা বেশি ওই জিতবে অবশ্য। তাহলে দেখো তো, আমরা যদি এইটুকুতে কাজ করি, একটা এদিকে টানছে একটা এদিকে টানছে, একটা এদিকে টানছে একটা এদিকে টানছে, তাহলে জিতবে কাই, যেটা টান বেশি। টান কার বেশি, অবশ্যই এমন বস্তুর টানটা বেশি কিনা। তাহলে আমরা এবারে m3 বস্তুর জন্য কি পাবো, দেখো তো, m3 বস্তুর জন্য টান বল টি1 এর বেশি, টান বল টি2 কম, পার্থক্যটা হলো f ইজ ইকুয়াল টু কি হবে, ma, m বলতে কাই m3। বুঝছো কথা? ওকে। তাহলে এবার আমরা কয়টা সমীকরণ পাই, 3টা সমীকরণ পাই গেলাম, 3টা সমীকরণ। এবার আমরা সিম্পলি 1 2 3 কি করব, যোগ করে দেব। 1 2 3 যোগ করি, দেখো 1 যোগ 2 যোগ 3 হতে পারে, কি পাবো, বাম পক্ষগুলো বাম পক্ষে যোগ করবি, ডান পক্ষের গুলো ডান পক্ষে যোগ করবি। কথা বুঝছিস? তাইলে কি হবে, m1g মাইনাস টি প্লাস টি1, রেখে টি1 প্লাস টি2 মাইনাস m2g প্লাস টি1 মাইনাস টি2 ইকুয়াল সবগুলারে যোগ, কি হবে, m1a যোগ m2a যোগ m3a। কথা বোঝা গেছে? ওকে। তাহলে এবার দেখো তো এখানে কি হয়, এখানে এবার কি হবে, এখানে কি হবে দেখো, টি1 টি1 টি2 টি2 ক্যান্সেল, তাহলে এদিক কে পড়ে থাকে, এদিক পড়ে থাকে m1g মাইনাস m2g ইকুয়াল, এই পাশে কমন জিনিস কি a, তাহলে কি হবে m1 প্লাস m2 প্লাস হবে m3। তাহলে অতএব a ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু g ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস m3। উপরে কি করছি, উপরে পাশে জি কমন, দুটার মধ্যে জি কমন দিয়ে আসছে, বাকিগুলো আসে কি হয়ে গেল। তাহলে যদি 3টা বস্তু কপিকল দ্বারা সংযুক্ত থাকে, কি থাকে, 3টা বস্তু যদি কপিকল দ্বারা সংযুক্ত থাকে, তাহলে সিস্টেমের ত্বরণের মান কি হবে, m1 মাইনাস m2 ইন্টু জি ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস m3। এমন কথা আছে, কি কোনো ফ্রিকশন ছিল, ঘর্ষণ ছিল না। যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে, যদি ঘর্ষণ থাকে তাহলে ত্বরণের মান কি হবে, a ইকুয়াল m1 মাইনাস m2
ইন্টু জি মাইনাস এফ ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস m3। তাহলে ফ্রিকশন বল থাকলে এটা কি হবে, এখানে এসা মাইনাস হয়ে যাবে। কথা বুঝছো কেন মাইনাস হইলো? কারণ তুমি জানো ফ্রিকশন বল কোথায় কাজ করবে, অবশ্যই গতির বিপরীত দিকে কাজ করবে। এটা কোন জায়গায় এসে পৌঁছাবে, এই যে m3 বস্তু এখানে যদি মাইনাস করে দিই, এখানে যদি মাইনাস রাখি, ওই মাইনাস একটা থাকবে কিনা, ঠিক আছে। কথা বুঝছো? তাহলে এখান থেকে তোমাকে যদি তিনটা বস্তুর টান বল বের করতে পারো, তুমি বের করতে পারো। যেটা বস্তুর টান বল বের করো, তুমি যদি ত্বরণ বের করতে পারো, টান তুমি বের করতে পারবা। কথা বুঝছো? কপি কলের এই 5টাই টপিক, এই 5টা টপিক থেকে কপি কল থেকে প্রশ্ন আসে। যাই প্রশ্ন সুন্দর মতো করে টেস্ট পেপার গাইড বই যাই করবা, ওখানে কি সমাধান আছে তুমি অ্যাভয়েড করো। আমি তোমাদের যেটা শিখাইলাম সুন্দর মতো করে খাতায় নোট করবা, নোট করে প্রশ্নটার সাথে মিলাবা, মিলাই তুমি অ্যান্সার করবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার কাছে সোজা হবে। কপি কল থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, কখনো আসেওনি, ইনশাআল্লাহ আগামী তো আসবে না তোমার মাধ্যমিকের জন্য। ইন্টারমিডিয়েটের টপিক বাদ দাও। কথা বুঝছো? এবং এবছর ইনশাআল্লাহ কপি কল থেকে তুমি প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। আমার মনে হয় না তোমার কাছে এটা আর কঠিন হবে। কথা বুঝছো? কপি কল এর থেকে সোজা আমি মনে করি তোমাকে কেউ বোঝাইতে পারবে না। সোজা, একদমই সোজা। তোমার টিচার তোমাকে পড়াইছে কিনা আমি জানি না, বাট আমি তোমাকে পড়াইলাম, কতটুকু হেল্প হইলো আমাকে একটু কমেন্টে জানাইও। কথা বুঝছো? এই যে 30-40 মিনিট তোমারে পড়াইলাম, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার কাছে কপি কল সোজা হবে। কথা বুঝছো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।